বাংলাদেশ পাকিস্তান সহ ৭৫ দেশের ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করছে যুক্তরাষ্ট্র। কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে। টেকনাফ সীমান্তে এখনো আতঙ্ক, মিলছে আরাকান আর্মির সরঞ্জাম। গুলিবিদ্ধ শিশু হুজাইফার পরিবারে হাহাকার। জাল নথি ব্যবহার করায় বাংলাদেশি পরিচালকের ৫০,০০০ রিঙ্গিত জরিমানা। মালয়েশিয়ায় দায়রা আদালতের রায় ঘোষণা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন বিআরপি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ পাকিস্তান সহ ৭৫টি দেশের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। এছাড়া ফক্স নিউজ এ খবর প্রকাশ করে, যাতে বলা হয় অনির্দিষ্টকালের জন্য ভিসা স্থগিতের এই কার্যক্রম শুরু হবে আগামী ২১ জানুয়ারি। এর ফলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে ১/৩ বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে ভ্রমণের পথ কার্যত বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে কাজ ও ভ্রমণ পরিকল্পনার উপর। নথি জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুর সেশন কোর্টে এক বাংলাদেশি নাগরিক ও বিদেশি কোম্পানির পরিচালককে ৫০,০০০ রিঙ্গিত জরিমানা করা হয়েছে, বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা। বুধবার কুয়ালালামপুরের একটি দায়রা আদালত এই রায় ঘোষণা করেন। বিচারক সুজানা হুসিনের আদালতে জসিম নিজের দোষ স্বীকার করলে আদালত তাকে এই অর্থদণ্ড প্রদান করেন। রায়ে উল্লেখ করা হয়, জরিমানা অনাদায়ে আসামিকে ১ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতে দুটি অভিযোগে দোষ স্বীকার করার পর বিচারক এই রায় ঘোষণা করেন। বিচারক আশা প্রকাশ করেন, এই কঠোর জরিমানা আসামিকে ভবিষ্যতে এই ধরনের অপরাধ থেকে বিরত থাকতে শিক্ষা দেবে। বিদেশের মাটিতে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারাবাহিকতা ধরে রাখতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন প্রবাসী বাংলাদেশিরা। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, বাংলাদেশের প্রতিটি গৌরবময় অধ্যায়, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ছিল জাতির আত্মপরিচয়ের প্রধান শক্তি। ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির আত্মপ্রকাশ। মামুন মাহিনের রিপোর্টে বিস্তারিত। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম, সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারে প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নতুন কমিটির আত্মপ্রকাশ। ফ্রান্সে আবারভিল শহরের বিডি কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আফজাল হোসেন। শাহ মিলাদুর রহমান জুমার ও আজিজুর রহমান আপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় কায়া, শামস, তামান্না সহ অন্যান্য শিল্পীদের গান উপস্থিত নারী, পুরুষ ও শিশু দর্শকদের মুগ্ধ করে। আমাদের ফ্রান্সে আসে তাদের সবাইকে যতটুকু পারি ডোমিসাইল দিয়ে, যতটুকু পারি কাজ দিয়ে, সার্বিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার আমরা চেষ্টা করতেছি। ভাষে সংস্কৃতিকে ধরে রাখার জন্য যতটুকু প্রয়োজন অবশ্যই ভবিষ্যতে করব। ধীরে ধীরে আমরা প্যারিসে বাঙালিরা এগিয়ে যাচ্ছি। সিলেটি সংস্কৃতি যত দূর আগাইছে ইনশাআল্লাহ আরো সামনে দিয়ে যাইব। আয়োজকদের মতে এই ধরনের আয়োজন প্রবাসী বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি দেশের সংস্কৃতি ও মূল্যবোধ চর্চার একটি কার্যকর মাধ্যম। ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদও ব্যক্ত করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ সংক্রান্ত আগের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হ্যামট্রামিক সিটি কাউন্সিলের নিয়মিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কাউন্সিলম্যান ও আওয়ামী লীগ নেতা আবু মুসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব উত্থাপন করেন। আলোচনার পর কাউন্সিল প্রস্তাবটি গ্রহণ করেনি। এ বিষয়ে হ্যামট্রামিক সিটির মেয়র অ্যাডাম আল হারাবি বলেন, শহরের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই ভবিষ্যতে কোনো বিদেশি ব্যক্তির নামে শহরের কোনো সড়ক বা স্থাপনার নামকরণ করা হবে না। দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এরমেলো শাখা। দেশটির
পুমালাঙ্গা প্রভিন্সের এরমেলো আল বারাক রেস্টুরেন্টে হয় এই দোয়া অনুষ্ঠান। বিএনপি নেতা সালাউদ্দিনের সভাপতিত্বে এবং আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ আফ্রিকার নর্থ বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুল হক মমিন, নর্থ বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল আলম তরুণ। ওমানে আল কসবিয়া শাখা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আল কসবিয়া শাখা ওমান বিএনপির সভাপতি শফিউল আলম শফি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওমান বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুইক আঞ্চলিক কমিটি শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মুরাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সাধারণ সম্পাদক কুরবান আলী। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম সহ ওমান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাংলাদেশের মানুষ কত আবেগপ্রবণ এবং কত ভালোবাসা তার প্রতি আছে। আবেগটা কিভাবে আসছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আপসীন নেত্রী। বেগম জিয়ার জানাজায় অনেকের ঘুম নষ্ট হয়ে গেছে, অনেকের ঘুম নষ্ট হয়ে গেছে। সুতরাং আমরা আমাদের দায়িত্বটা পালন করি, দল বাকিটা দেখবে। আমাদের দায়িত্ব সঠিক জায়গায় ভোট প্রয়োগ করা। বাংলাদেশের অধিকার রক্ষায় উনি আন্দোলন সংগ্রাম করেন। উনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সরাসরি মাঠে রাস্তায় নেমে আন্দোলন করেন। আসন সমঝোতা নিয়ে জামাত ও ইসলামী আন্দোলনের টানাপোড়েনে অনিশ্চয়তার মুখে 11 দলের জোট। দফায় দফায় বৈঠকের পরও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে দলগুলো। জরুরি বৈঠক শেষে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় ইসলামী আন্দোলন। তবে এখনও জোট নিয়ে আশাবাদী জামাত। নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন দলটির আমির। গণ অভ্যুত্থানের পর ভোটে এক বাক্স নীতিতে এক হয়েছিল জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 8 দল। জুলাই সনদ, পিআর সহ অভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে দলগুলো। প্রার্থী ঘোষণা করে দলগুলো নিজেদের মতো প্রচারণা চালালেও মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন এনসিপি ও এলডিবি যোগ দেয় আসন সমঝোতা নিয়ে বাধে বিপত্তি। জামায়াত এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে এমন অভিযোগে সামনে আসে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস নেতাদের অসন্তুষ্টি। দফায় দফায় আলোচনার পরও সমাধান হয়নি আসন নিয়ে জটিলতার। সেই ঐক্যের পাটাতনের উপরে দাঁড়িয়ে তারা জরুরি বৈঠক শেষে 2-1 দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় ইসলামী আন্দোলন। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটাও ইনশাল্লাহ করে যাব। 11 দলে থাকা বাংলাদেশ খেলাফত মজলিস বলছে আসন সংখ্যা নিয়ে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের টানাপোড়েনেই এই জটিলতা। মূলত প্রেস কনফারেন্সটা স্থগিত করা হয়েছে এই টানাপোড়েন বা কিছু কথাবার্তা যেটা আছে যা দূর করে একটু সুন্দরভাবে যেন আমরা কথা বলতে পারি। তবে জোট নিয়ে এখনো আশাবাদী জামায়াত ইসলামী। জোট আলহামদুলিল্লাহ আছে এবং আমরা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত ভাইরা ওনারা যে ব্রিফিং করেছেন তাদের মিটিং এর পরে বলেছেন যে আমরা জোটে আছি, জোট অব্যাহত আছে। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দেওয়ার পাশাপাশি দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কোনো কোনো দলের নেতারা উস্কানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। বিএনপি সেই উস্কানিতে পা দেবে না, সতর্ক অবস্থান দলটির নেতাদের। তারা বলছেন ঐকমত্যের ভিত্তিতে সই হওয়া জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। বুধবার ঢাকা ও কক্সবাজারে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেন, নির্বাচনের 1 মাসও বাকি নেই, অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি, এতে উদ্বিগ্ন মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত
কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনে কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম, তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক। আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল, শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না। এদিকে বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় উলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আন্তরিক বিএনপি। আমরা সব সময় বলি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে আছে বিএনপি। স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ, যেটা ঐক্যমত্য হয়েছে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনবে বিএনপি। মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস পুনরায় সংযোজন করব ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেরুজালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। চেম্বার আদালত ঋণ খেলাপি হিসেবে বহাল রাখায় এনসিপির হাসনাত আবদুল্লাহর কুমিল্লা 4 আসনে মনোনয়ন হারালেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। তবে বিএনপি প্রার্থীর দাবি, ঋণের টাকা ব্যাংকে পরিশোধ করার তথ্য জমা দেওয়ায় প্রার্থিতা ফিরে পাবেন তিনি। বুধবার বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত ঋণ খেলাপি বহাল রাখায় প্রার্থিতা হারান মঞ্জুরুল আহসান মুন্সি। আর আদেশে মামলার রুলটি আগামী 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে ইসিতে 5ম দিনের আপিল শুনানিতে বৈধতা পেয়েছেন আরও 73 প্রার্থী। এ নিয়ে 5 দিনে 281 জনের মনোনয়নপত্র বৈধ হলো। বুধবার সকাল থেকে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে 5ম দিনের শুনানি শুরু হয়। দিনভর শুনানিতে 17টি আপিল নামঞ্জুর হয়েছে। স্থগিত রাখা হয়েছে 10 জনের আপিল। এদিন মোট 100টি আপিলের শুনানি হয়, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই ছিল বেশি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত কার্যকরের দাবিতে 7 কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে ফের উত্তপ্ত রাজপথ। বুধবার সায়েন্স ল্যাব সহ ঢাকার 3 পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। কাল উপদেষ্টা পরিষদে অভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া চূড়ান্ত ও রাষ্ট্রপতির অনুমোদন চান আন্দোলনকারীরা। ফের সড়কে নামলেন 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজারে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। বলেন, 1.5 বছরে সরকারের সিদ্ধান্তহীনতার কারণে নানান ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। আমরা আমাদের কোনো পরিচয় পাচ্ছি না, আর অর্ধাদেশটা আটকায় রাখছে। এটা কোনো ওরা বলতেছেও না যে কবে আমাদের অর্ধাদেশ দিবে। 2024 সালে আমরা এইচএসসি দিছি, আর 2026 সালে এসে আমাদের অনার্সের ক্লাস স্টার্ট করা, এটা আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। অধ্যাদেশ জারি করার যে একটা তারা ডেট দিয়েছিল, সেই ডেটটা তারা প্রকাশ করতেছে না এবং আমাদেরকে ঝুলাই রাখতেছে। শিক্ষার্থীরা বলেন, 15 জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়ার অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির কর্তৃক চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে। বৃহস্পতিবার ফের সড়কে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা। কালকে যে ক্যাবিনেট, এই ক্যাবিনেটের মাধ্যমে যদি অধ্যাদেশ না জারি হয়, অসহযোগ আন্দোলন গড়ে তুলব। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ চূড়ান্তভাবে জারি করে একটি পূর্ণাঙ্গ কাঠামো দিয়ে যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরতে পারে। আজকের মতো আন্দোলন এখানে স্থগিত করবে। আগামীকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আন্দোলন অনির্দিষ্টকালের জন্য কন্টিনিউ থাকবে।
বিকাল 4টার দিকে সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে এই সরকারের কর্মদিবসেই চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে অনড় শিক্ষার্থীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সদস্য কমাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার সন্ধ্যায় তাদের আল উদেইদ ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। কাতার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে ইরানের অনেক বিক্ষোভকারী দেশ ছাড়ছেন বা পালানোর চেষ্টা করছেন, কারণ সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে আন্দোলনকে সীমিত করছে এবং বিক্ষোভকারীদের ওপর চাপ বাড়াচ্ছে। আবারও বিশ্বকাপ ফুটবলের সোনালী ট্রফি এলো বাংলাদেশে। বুধবার চার্টার্ড বিমানে করে ঢাকায় আসে বহুল কাঙ্ক্ষিত এই ট্রফি। সঙ্গে বাংলাদেশ সফরে এসেছেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা। ট্রফি দেখে নতুন প্রজন্মের ফুটবলারদের মধ্যে বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা বাড়বে বলে বিশ্বাস লাল সবুজের অধিনায়ক জামাল ভুঁইয়ার। মরুভূমির তপ্ত বালু থেকে সবুজ ঘাসের গালিচা, সবখানেই যেন ফুটবল উন্মাদনা। আর সেই উন্মাদনা আরো ছড়িয়ে দিতে ঢাকায় এলো মেসির চুমো আঁকা সেই বিশ্বকাপ ট্রফিটি। এর আগে টেলিভিশন পর্দায় বহুবার বিশ্বকাপ ট্রফি দেখেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে এবারই প্রথম কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। তার বিশ্বাস, দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের স্বপ্ন দেখাতে সাহায্য করবে এই ট্রফি। Whoever wants to be a footballer with this trophy, আমি মনে করি আরো মোটিভেশন আসবে। আর এই ট্রফি আই থিঙ্ক ফর দ্য নিউ জেনারেশন, মেবি ওয়ান ডে বাংলাদেশ নিজে একটা চ্যাপ্টার লিখতে পারেন ইন দ্য ওয়ার্ল্ড কাপ সেন্স। বাংলাদেশ সহ 30টি দেশের 75টি স্থানে দেখানো হবে বিশ্বকাপ ট্রফি। সেই হিসেবে বাংলাদেশের ট্রফি আসায় ভাগ্যবান ভাবছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 180 দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু এই বাংলাদেশ কিন্তু 3বার অলরেডি পেয়েছে। সো ডেফিনেটলি, এবং এবছর 30টি দেশে যাচ্ছে। এবছর কিন্তু কোকের একটি বিশেষ বছর, দিস ইজ দ্য 20th ইয়ার সেলিব্রেশন। সো সেই 20তম বছর সেলিব্রেশনও তারা বাংলাদেশকে রেখেছে। সো আমি বিশ্বাস করি এবং আমি মনে করি এটা আমার বাংলাদেশের ফুটবল ফ্যান যারা, তাদের অর্জন। যেই ট্রফির ছোঁয়া পেয়েছেন লিওনেল মেসি, সেই ট্রফি দেখতে পেরে উচ্ছ্বসিত ক্যাম্পেইন থেকে আসা সৌভাগ্যবান দর্শকরা। 2026 আসলে 2022। তাসবিহ শাহরুন, নিউজ 24, ঢাকা। ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি এখন রাজধানী ঢাকায়। ট্রফিটি দেখতে দুপুর থেকেই ফুটবল ভক্তদের ঢল নেমেছিল প্রদর্শনী স্থলে। জার্সি গায়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপের সোনালী আভা দুয়ে মিলে সেখানে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। সোনালী সেই ট্রফি যার মায়ায় মত্ত গোটা পৃথিবী, যে ট্রফি উঁচিয়ে ধরেছেন পেলে, মেসি, এমবাপ্পেরা। সেই আরাধ্য ট্রফি আজ ঢাকার মাটিতে, কাছ থেকে এক নজর দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষা। খুবই ভালো লেগেছে, যে অরিজিনাল ট্রফি কাছ থেকে দেখতে পারার তো অনেক বড় একটা ব্যাপার। এক্সপেক্ট করিনি যে অরিজিনাল ট্রফিটা এত ক্লোজ থেকে দেখতে পারবো। যখন বাংলাদেশ 2002-তে ওয়ার্ল্ড কাপ ট্রফি এসেছিল তখন অনেক ছোট ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে দেখেছি, বাট এবার ইটস বেটার অপরচুনিটি, সো ভালোই লাগছে। আজ সেই ঐতিহাসিক মুহূর্তে ট্রফির সামনে দাঁড়িয়ে দর্শকদের চোখে শুধু বিস্ময় নয়, লুকিয়ে আছে শৈশবের স্বপ্ন, রাত জাগা ম্যাচ আর প্রিয় দলের প্রতি নিখাদ ভালোবাসা। সারা জীবন টিভিতে দেখে আসছি, যে জিনিসটা এখন সামনাসামনি দেখতেছি, জিনিসটা মানে নিজেকে একটু আলাদা ফিল হচ্ছে। সামনাসামনি বিশ্বকাপ দেখতে পেরেছি, একসাথে ছবি তুলতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভালো একটা দিন গেল, ভালো একটা মুহূর্ত। কারো গায়ে আকাশি নীল জার্সি, কারো গায়ে গাঢ় হলুদ। দলের পার্থক্য থাকলেও সবার লক্ষ্য ছিল ওই 18 ক্যারেটের সোনা দিয়ে মোড়ানো 36.8 সেন্টিমিটারের মহাবিস্ময়। দর্শকদের প্রত্যাশার ভালোবাসায় সিক্ত হয়ে এই ট্রফি যেন মনে করিয়ে দিচ্ছিল ফুটবল কেবল একটি খেলা নয়, একটি ভাষা, একটি দীর্ঘশ্বাস এবং কোটি মানুষের রঙিন স্বপ্ন। আমি বিশ্বকাপে অবশ্যই পর্তুগালকে সাপোর্ট করব, কারণ পর্তুগাল খেলে আমার প্রিয় খেলোয়াড় রোনাল্ডো। বাংলাদেশ ইনশাআল্লাহ একদিন ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। দিন শেষে ট্রফি চলে যাবে ঠিকই, কিন্তু এদেশের ফুটবল প্রেমীদের মনে রেখে যাবে এক আজীবন অম্লান স্মৃতি, যে স্মৃতি থেকে তারা হয়তো আবারও স্বপ্ন বুনবে। একদিন হয়তো লাল সবুজের প্রতিনিধিরাই লড়বে এই বিশ্ব মঞ্চে। ফিফা ফুটবল বিশ্বকাপের সোনালী ট্রফি এখন বাংলাদেশে। ফুটবল বিশ্বের এই সর্বোচ্চ সম্মাননা কাছ থেকে দেখতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্ত সমর্থকরা। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।